ক্ষমা, আর তুই। হাহ। ওরা চারজন উচ্চস্বরে হাসতে লাগলো। আর ওই মাথা নিচে করে রয়েছে। আচ্ছা আরোহী, ক্ষমা চাইতে হয় কিভাবে তা তুই জানিস? তোরা যা বলার আমাকে বল, আমি কিচ্ছু মনে করব না, কারণ আমি জানি আমি এইসব কেন এর চেয়ে খারাপ কথা শোনার যোগ্য। তবুও প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা দে। প্লিজ, আমি তোদের সামনে হাত জোড় করছি, আমাকে সাগরের ঠিকানাটা দে। আমি শুধু একবার ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো, বেশি না, মাত্র একবার। প্লিজ, তোরা আমার কাছে থেকে ক্ষমা চাওয়ার সুযোগটা কেড়ে নিস না, না হলে যে আমি অপরাধ বোধে দিন দিন শেষ হয়ে যাব। তোদের যদি আমার উপর এত সন্দেহ থেকে থাকে তাহলে তোরা আমার সাথে চলিস। আমি তোদের সামনেই সাগরের কাছে ক্ষমা চাইবো, তবুও প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা দে। আরোহী, আমাদের যেতে দে, আমরা জানি না সাগর কোথায়। আমি জানি তোরা জানিস সাগর কোথায় আছে, দয়া করে আমাকে মিথ্যা কথা বলিস না। আমি বললাম না আমরা জানি না সাগর কোথায় আছে? তোর জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমরা সত্যিই জানি না সাগর কোথায় আছে, কিন্তু আমরা যদি জানতাম সাগর কোথায় আছে তবুও তোকে কোনোদিন বলতাম না। কারণ কি জানিস? কারণ তোর আর তোর ওই ন্যাকা কান্নার উপর আমাদের বিন্দু মাত্র বিশ্বাস নেই। এখন সর আমাদের সামন থেকে। জয় আরোহীকে হালকা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ক্লাসের দিকে চলে যায়। আর আরোহী মাটিতে বসে কান্না করতে থাকে। পরক্ষণে আরোহীর মনে হয় হাসপাতালে গেলে আমার বিষয়ে যদি কিছু জানতে পারে, তাই দ্রুত হাসপাতালের দিকে ছোটে। সেখানে গিয়ে আরোহী নিরাশ হয়। এরপর কিছুদিন এভাবেই চলে যায়। এমন একটা দিন নেই যে আরোহী, জয় এবং বাকিদের কাছে গিয়ে কান্না করে আমার ঠিকানা জানার চেষ্টা করেনি। কিন্তু ওরা কিছুই বলেনি। অবসরে জানলে তো বলবে। এদিকে আবার আরোহী খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। একবার খেলা একবার খেত না। সারা রাত দিন ঘরে বসে আমার জন্য কান্না করে বালিশ ভেজাতো। আরোহী হয়তো ভেবেছিল এই কষ্টই ছিল তার কপালে, তাকে বাকিটা জীবনে অপরাধ নিয়েই কাটাতে হবে। কিন্তু আরোহী জানতো না এটা তো মাত্র শুরু। আরও আরোহীর জন্য কত কিছু অপেক্ষা করছে। আরোহীর এই করুণ অবস্থা দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে যায়। তার অনেকবার আরোহীর এমন চুপচাপ হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেছে, কিন্তু আরোহীর মুখ থেকে কিছুই জানতে পারেনি। এই কয়েকদিন আরোহী অনেকবার শহরের এদিক থেকে শুরু করে ওদিকে আমাকে খুঁজেছে। ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়ে সারাদিন শহরের এদিক ওদিক আমাকেই শুধু খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও আমাকে খুঁজে পায়নি। শুধু যে শহরে খুঁজেছে তা নয়, আর এই লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির সামনে গিয়ে দূর থেকে দাঁড়িয়ে বাড়ির ভিতরে আমাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তবুও কোনো কাজ হয়নি। আরোহীর চোখের সামনে যখন প্রায় সব রাস্তায় বন্ধ, তখন আরোহী একদিন নিধির স্কুলের সামনে গিয়ে উপস্থিত হয় নিধির সাথে কথা বলার জন্য। আরোহী নিধিকে দেখা মাত্রই দৌড়ে নিধির সামনে চলে যায়। নিধি, নিধি আরোহীকে দেখে মুখ ঘুরে চলে যায়। নিধি, এই নিধি, শোনো না। আরোহী নিধির হাত ধরে টান দিয়ে, হাত ছাড়ুন, আপনার কোনো কথাই শোনার ইচ্ছে আমার নেই। নিধি, আমি জানি তুমি আমার উপর রাগ করে রয়েছো, তবু আমার কথাটা শোনো প্লিজ। আপনার উপরে রাগ করা কি অস্বাভাবিক কিছু? আপনার জন্য আমার ভাইয়া সেদিন মার খেয়েছে। জানি নিধি, তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু আমার কথাটা শোনো। আমি কিন্তু আপনাকে আমার হাত ছেড়ে দিতে বলেছি। আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্নের উত্তর জানার আছে। প্লিজ তুমি আমাকে উত্তরটা বলে যাও। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। প্লিজ প্লিজ এমন করো না, প্রশ্নের উত্তরটা জানা আমার জন্য অনেক দরকার। প্লিজ আমাকে উত্তরটা বলে যাও, আমি তোমার সামনে হাত জোড় করছি। আরোহী কান্না করে নিধির সামনে হাত জোড় করে। কি প্রশ্ন? তোমার ভাই সাগর এখন কোথায় আছে? আমার ভাইকে দিয়ে আবার আপনার কি কাজ? আরোহীর মুখে আমার নাম শুনে নিধির মাথা গরম হয়ে গেল। আমি সাগরের কাছে ক্ষমা চাইবো, প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা বলো। ফাজলামি করেন আমার সাথে? আপনি চাইবেন আমার ভাইয়ের কাছে ক্ষমা? দেখেন, অনেক সময় ধরে আমাকে দাঁড় করিয়ে আমাকে বিরক্ত করছেন আপনি। আমার বড় ভাই বলে আমি কিছু বলছি না, কিন্তু আমার ভাইকে নিয়ে যদি আপনি আর একটা কথাও বলেন তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। নিধি, আমাকে তোমার যা ইচ্ছে বলো, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু তবুও দয়া করে সাগরের ঠিকানাটা আমাকে দাও। কেন দিব আমার ভাইয়ের ঠিকানা আপনাকে? আমার নিষ্পাপ ভাইটাকে বাবা আর ভাইয়ের হাতে মার খাইয়ে বাড়ি ছাড়া করে আপনার মন ভরে নাই যে এখন আবার এসেছেন আমার ভাইয়ের ঠিকানা জানতে? আরোহী মাথা নিচু করে কান্না করছে। আজকে আপনার জন্য আমি আমার ভাইয়ের কাছ থেকে দূরে। আমি জানি না আমার ভাইটা কোথায় আছে, কেমন আছে, আর এইসব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য।
এবার সে নিশ্চুপ। আমার কি ইচ্ছে হচ্ছে জানেন, আপনার মতো খারাপ একটা মেয়েকে থাপড়ে গাল লাল করে দিতে। কিন্তু আমার ভাইয়া আমাকে বড়দের মারার শিক্ষা দেয় নাই, না হলে আজকে আপনার অবস্থা খারাপ করে ফেলতাম। তোমার যদি আমাকে মারতে ইচ্ছে হয় তাহলে আমাকে মারতে পারো, আমি কিচ্ছু মনে করব না। তবুও একবার আমাকে সাগরের ঠিকানাটা বলে দাও। আমি জানি না আমার ভাইয়া কোথায় আছে, আর যদি জানতাম তাহলেও আপনাকে কোনোদিন বলতাম না, বুঝেছেন আপনি? আর এরপর থেকে যদি কোনোদিন আমাকে বিরক্ত করতে আসেন তাহলে তার ফল ভালো হবে না, বলে দিলাম আমি। নিধি কথাটা বলে দ্রুত সেখান থেকে চলে গেল, কারণ এখানে আর কিছু সময় থাকলে নিধি হয়তো নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। আর এদিকে আরোহী এখনো সেই জায়গায় মাথা নিচু করে চোখের জল ফেলছে। এছাড়া যে আর কিছু করার নেই তার। আজকে নিজের দোষে তাকে শাস্তি পেতে হচ্ছে। যে মেয়ে কোনোদিন আরোহীর সামনে উচ্চ গলা করে কথা বলার সাহস পেত না, সে আজকে আরোহীর মাঝ রাস্তায় কতগুলো কথা শুনে চলে গেল। তার উপর মেয়েটি তার বয়সে অনেক ছোট। একে হয়তো বলে সময়ের প্রতিশোধ। এরপর থেকে প্রতিদিন আরোহী, নিধি, জয় এবং জয়ের বাকি বন্ধুদের কাছে গিয়ে আমার কথা জিজ্ঞাসা করে, কিন্তু প্রতিবারই ওরা সবাই নিধিকে অপমান করে, কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। এদিকে আবার এতদিনে আরোহী আমার কথা ভাবতে ভাবতে, আমার স্মৃতি মনে করতে করতে অপরাধ বোধে নয়তো আমার উপর করুণায় বুঝতে পেরেছে সে নিজেও আমাকে অনেক ভালোবাসে। আমাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না। তাই আমাকে আরো বেশি করে খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে যায়। এদিকে মেয়ের এই অবস্থা দেখে আরোহীর বাবা মা দুজনেই চিন্তিত। একদিন দুপুরে আরোহী যখন আমাকে খুঁজে বাসায় আসলো, তখন ড্রয়িং রুমে তার মা বাবাকে বসে থাকতে দেখলো। আরোহী ওদের দিকে খেয়াল না করে নিজের মতো নিজের রুমে দিকে যেতে লাগলো। তখনই আরোহীর বাবা আরোহীকে ডাকলো। আরোহী, হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ এইদিকে এসে বসো। বসার সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। কেন, কোথায় যাবি নাকি? হ্যাঁ মা, স্নান করে খাবারটা খেয়ে আবার বের হব। বের হবে মানে? একটু আগেই না তুমি বাহির থেকে আসলে? বাবা একটু কাজ আছে, তাই আবার যেতে হবে। প্রতিদিন তোমার বাহিরে এত কি কাজ থাকে? ভার্সিটিতে থেকে জানতে পেরেছি তুমি ঠিকমতো ভার্সিটিতে যাচ্ছ না, আবার বাড়িতেও থাকো না। তাহলে তুমি যাচ্ছটা কোথায়? কি হলো, চুপ করে রইলে কেন? বলো কোথায় যাচ্ছ? আমি এখন বলতে পারবো না। তোমার যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলো, না হলে আমি রুমে যাব। তুই যাবি মানে কি? তোর বাবা তোকে কিছু জিজ্ঞাসা করছে, তার উত্তর না দিয়েই তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাব। পারবো না তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আরোহী কিছুটা রাগ নিয়ে কথা বলে ঘুরে সেখান থেকে চলে যেতে লাগলো। হঠাৎ করে আরোহী কি জানি হলো, আরোহী মাথা ঘুরে সেখানে পড়ে গেল। আরোহীর মা বাবা আরোহী বলে একটা চিৎকার করে আরোহী সামনে গিয়ে দেখে আরোহী অজ্ঞান হয়ে রয়েছে। মেঘ হঠাৎ এমনভাবে অজ্ঞান হতে দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে যায়, আর সাথে সাথে আরোহীকে নিয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে যাওয়ার পর ডক্টর জানায় আরোহী গর্ভবতী। কথাটা শুনেই আরোহীর মা বাবা মাথায় হাত। কিছু সময় পর আরোহীর জ্ঞান ফেরে, আর তখন আরোহীর মা বাবা আরোহীর পাশেই ছিল। মা, আমার কি হয়েছিল? আরোহীর বাবা নিশ্চুপ। কি হলো মা, বলো। এবারও সে নিশ্চুপ। বাবা, মা তো কিছুই বলছে না, তুমিই বলো না আমার কি হয়েছিল। আরোহীর বাবা কোনো কথাই বলছে না। কি হলো, তোমরা কিছু বলছো না কেন? কি বলবো? হ্যাঁ, আমরা কি বলবো? সাগরের মতো চরিত্রহীন একটা ছেলের সাথে মিশে এখন তার ফল তোর পেটে নিয়ে ঘুরছিস, সেটা বল। আরোহী কথাটা শুনে বুঝতে পারল সে গর্ভবতী, কিন্তু তার মুখে দুঃখের আভার পরিবর্তে একটা সুখের আভা দেখা গেল। আরোহী, চলো। কোথায়? যার ফল তুই তোর পেটে নিয়ে ঘুরছিস তার বাড়িতে। কেন? তার সাথে শেষ একটা বোঝাপড়া করতে। আরোহী আর কিছু বলল না। আস্তে আস্তে বেড থেকে উঠে বাবার পিছনে যেতে লাগলো। আরোহী যাচ্ছে কারণ সে এতদিন পর একবার হলে আমাকে দেখতে পারবে সে আশায়। আর আরোহীর মা বাবা যাচ্ছে ভয়ানক কিছু একটা ঘটাতে। হয়তো এই ভয়ানক কিছু একটা ঘটিয়ে তারা নিজেদের জীবনে সবচেয়ে বড় ভুল করছে। আবার এমনও হতে পারে তাদের এই ভুলের জন্য অনেকের এতদিনের ভুল ধারণা ভেঙেও যেতে পারে। আরোহীর বাবা আমাদের বাড়ির ভিতর ঢুকে চিৎকার করে সাগর সাগর বলে ডাকতে থাকে। আরোহীর বাবার এমন ডাক শুনে বাবা, ভাইয়া আর নিধি উপর থেকে চলে ড্রয়িং রুমে চলে আসে, আর মা রান্নাঘর থেকে চলে আসে। কি হলো, আপনি বাড়ির ভিতর ঢুকে এমন চিৎকার করছেন কেন? আপনার গুণধর ছেলে সাগর যা করেছে, তারপরে চিৎকার না করে থাকা যায় নাকি? সাগর নামে আমার কোনো ছেলে নেই, আমার একটাই ছেলে, আর শুভ। তা বললে তো হবে না, ওই শয়তানটাকে আগে বের করে আনুন।
ও আবার নতুন করে কি করেছে যার জন্য আপনি ওকে খুঁজতে এসেছেন? আপনার ছেলে নতুন করে কিছু করেনি, যা করার আগেই করছে। আগে আবার কি করেছে? সব কিছু বলবো, কিন্তু তার আগে জানোয়ারটাকে ডাকুন। জানোয়ারের উত্তর দিতে হবে ও আমার মেয়ের এত বড় সর্বনাশ কেন করলো। দেখুন, আপনারা যার খোঁজে আমাদের বাড়িতে এসেছেন সে এখানে নেই, তাই আপনারা চলে যেতে পারেন। চলে যেতে বললেই তো আমরা চলে যাচ্ছি না। আমরা জানি চরিত্রহীনটা এখানেই আছে, ডাকুন ওকে। এক কথা আপনাকে একবার বলাতে বোঝেন নাই? মাথায় সমস্যা আছে নাকি? এই ছেলে, এই রাগ দেখাচ্ছিস কাকে? এখনো সময় আছে, সামলে যা, না হলে পরিবারের সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ভুলে যাস না, তোর বাবার চেয়ে আমার ক্ষমতা কম না, বরং অনেক বেশি। বাহ, এলাকার চেয়ারম্যান হয়েছেন ঠিকই, কিন্তু দুইটা ছেলের একটাকেও ভালো শিক্ষা দিতে পারেন নাই। একটাকে বানিয়েছেন অসভ্য আর আরেকটাকে বানিয়েছেন লম্পট। অন্যের ঘরের মেয়েদের সাথে খারাপ কাজ করতে হয় কি করে তা শিখিয়েছেন। বাহ। আপনি যা বলার তাড়াতাড়ি তারপরে চলে যান, কিন্তু আমার ছেলেকে নিয়ে খারাপ কিছু বলবেন না। কি বলবো আর না বলবো তা কি এখন আপনার থেকে শিখতে হবে নাকি? আপনার ছেলে আমার মেয়ের কত বড় সর্বনাশ করেছে তার কোনো ধারণা আছে আপনার? আর আপনি কি না নিজের ছেলেকে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছেন, বলছেন সে বাড়িতে নেই? সে কখন থেকে বলছেন আমার ভাই আপনার মেয়ের বড় সর্বনাশ করেছে, কিন্তু কি করেছে তা তো বলছেন না, নাকি বলতে আপনার মেয়ে আবার নতুন করে নাটক শুরু করেছে? নাটক আমার মেয়ে করছে না, নাটক করেছে তোমার ভাই। আমার নিষ্পাপ মেয়েটিকে গর্ভবতী করে এখন কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে। কি, আপনার মেয়ে গর্ভবতী? হ্যাঁ, আর তাই ওর বিচার করতে এসেছি। সেইবার তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবার আর ওকে ছাড়বো না। আমি আগেই জানতাম এই ছেলে এমন কিছু করবে, তারপর বাড়ি ছাড়বে, তাই তো বারবার তোমাকে বুঝাতাম, কিন্তু তুমি আমার কথা শুনতেই না। এইবার আমার কথা মিলল তো। সাগর কখন এতটা খারাপ হয়ে গিয়েছিল আর আমি বুঝতেই পারলাম না। রাস্তার ছেলে কুড়িয়ে এনে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসলে এমনই হয়। আমার ভাবতেই অবাক লাগছে, এমন একটা লম্পট ছেলেকে নাকি আমার এতদিন আমার ভাই বলতাম। শুধু কি লম্পট, আজ তো একটা শয়তান। ও হয়তো আগেই বুঝে গেছিল এমন একটা ঘটনা ঘটবে, তাই তো শয়তানটা আর বাড়িতে ফিরেনি। এমন একটা নরপশু এতদিন ভাত দিয়ে ফেলেছি আমি, ভাবতেই ঘৃণা লাগছে। নিশ্চয়ই অজন্মাতে তুই মাও কোনো চরিত্রহীন ছিল, তাই তো ছেলেটা চরিত্রহীন হয়েছে। আমি এত কিছু জানি না চেয়ারম্যান সাহেব। ওই কুত্তার বাচ্চাটাকে যেখান থেকে পারেন ধরে এনে এর বিচার করবেন, না হলে আমি ওর নামে পুলিশ কেস করব। হ্যাঁ, তাই ভালো। তুমি এখনই পুলিশকে ফোন করে আনো, তারপর লম্পটটাকে পুলিশ দিয়ে ধরিয়ে দাও। কুত্তাটা জেলের বাইরে থাকলে না জানি আরো কত মেয়ের জীবন নষ্ট করবে। ব্যাস, অনেক হয়েছে, আর না। তোমরা আর কেউ সাগরের নামে একটা খারাপ কথাও বলবে না। আর ওই এতক্ষণ মাথা নিচু করে সব কথা শুনছিল, কিন্তু এখনো চুপ করে থাকতে পারলো না, তাই কথাটা বলে উঠলো। আরোহী, তোর বাবার কি হলো? তুই ওই লম্পটটার হয়ে কথা বলছিস কেন? মা, তোমাকে না বললাম সাগরের নামে আর একটাও খারাপ কথা না বলতে? তুমি আবার সেই ওকে খারাপ কথা বলেছ। আরোহিমা, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? সাগরের মতো একটা খারাপ ছেলে হয়ে তুই কথা বলছিস? দেখছেন আপনার লম্পট ছেলের পাল্লায় পড়ে আমার নিষ্পাপ মেয়েটার কি অবস্থা হয়েছে? ওকে একবার আমি হাতের কাছে পেলে ওর কি অবস্থা করব আমি নিজেও জানি না। আমার মাথা এতদিন খারাপ ছিল, কিন্তু আজকে আমার মাথা ভালো হয়ে গিয়েছে। তাই বলছি, কেউ সাগরের নামের সাথে আর একটাও খারাপ শব্দ ব্যবহার করবে না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরোহী, তুই এসব কি বলছিস আর কেনই বা বলছিস? তোর সাথে যে ছেলেটা এত কিছু করলো, বিয়ের আশা দেখিয়ে, ভালোবাসার আশা দেখিয়ে তোর সতীত্ব কেড়ে নিল, তোকে ব্ল্যাকমেইল করে এত কিছু করলো, তুই কিনা তার হয়েই কথা বলছিস? কিন্তু কেন সাগরের মতো একটা ছেলের হয়ে তুই কেন কথা বলবি? কারণ আমি সাগরকে ভালোবাসি। শুনেছো তোমরা? আমি সাগরকে ভালোবাসি। তাছাড়া সবচেয়ে বড় কথা, তোমরা সাগরকে যেমন ভাবছো সাগর তেমন নয়। শুধু তাই নয়, সাগরের নামে তোমরা যে সমস্ত অপবাদ দিচ্ছ সব মিথ্যা। এসবের মানে কি? সব মিথ্যা মানে? তুই তো আমাদের এইসব বলেছিস আর তুই এখন বলছিস সব মিথ্যা? হ্যাঁ, বলছি। কিন্তু কেন? আর এইসব মিথ্যাই বা হবে কি করে?
মিথ্যা, কারণ এই সব কিছু আমার পরিকল্পনা। আমি সবটা করেছি। তোমরা যা কিছু দেখেছো শুনেছো সব কিছু আমার সাজানো ছিল। কেন? কারণ আমি সাগরের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। শুধু তাই নয়, আমি সাগরের সব সুখ শান্তি কেড়ে নিতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি এসব করতে করতে আমি নিজেই আমার মনের অজান্তে সাগরকে খুব খুব ভালোবেসে ফেলেছি। আরোহী, তুই এইসব কি বলছিস? একটু পরিষ্কার করে বল, আমরা কিছু বুঝতে পারছি না। সব কিছু জানতে হলে তোমাদের আমার আর সাগরের অতীত জানতে হবে, যা শুরু হয়েছিল আজ থেকে 1 বছর আগে, কলেজের প্রথম দিন। তুই বল, আমরা সবাই শুনছি। তারপর আরোহী একটা দীর্ঘশ্বাস নিয়ে আমার আরও অতীত বলতে শুরু করলো, যার মধ্যে রয়েছে আরোহীর মনে আমার উপর প্রতিশোধের সৃষ্টির কারণ। আরোহী অতীত বলতে শুরু করলো। সেদিন ছিল আমাদের কলেজের প্রথম দিন। আমি আর আমার বান্ধবীরা মিলে রিকশায় করে কলেজে যাচ্ছিলাম। সব কিছু ভালোই ছিল, কিন্তু সেদিন হয়তো কপাল খারাপ ছিল। একে তো আমাদের কলেজে যেতে দেরি হয়ে গেছিল, তার উপর আবার আমরা উঠেছিলাম একজন বৃদ্ধের রিকশায়। বৃদ্ধ লোকটি আস্তে আস্তে রিকশা চালাচ্ছিল, হয়তো শরীরে তেমন শক্তি ছিল না। লোকটি আস্তে আস্তে রিকশা চালাচ্ছে দেখে আমরা বারবার ওনাকে বলছিলাম তাড়াতাড়ি রিকশা চালাতে, তবুও রিকশা চালক আস্তে আস্তে রিকশা চালাচ্ছিল। তাই আমি রেগে বললাম, অনেক হয়েছে, রিকশা থামান। কেন ম্যাডাম? আপনাকে রিকশা থামাতে বলছি, কথা বলতে বলি নাই। রিকশা চালক রিকশা থামিয়ে দিল। রিকশা যখন চালাতে পারেন না তাহলে রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছেন কেন? যত সব। ম্যাডাম, আজকে শরীরটা একটু খারাপ, তাই আর কি। তাই আর কি? জানেন আপনার জন্য আমাদের কলেজে যেতে কত দেরি হয়ে গেল? আই, তোরা এখনো রিকশায় বসে রয়েছিস কেন? তাড়াতাড়ি চল, অন্য রিকশায় উঠবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমরা সবাই রিকশা থেকে নেমে অন্য রিকশার দিকে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে বৃদ্ধ রিকশা চালক বলল, ম্যাডাম, আমার ভাড়াটা। ভাড়া? কিসের ভাড়া? ম্যাম, এত সময় ধরে আপনাদের রিক্সায় নিয়ে এত দূর আসলেন, তার ভাড়া। তোর ভাড়া চাই তাই না? এই নে তোর ভাড়া। আর এই বৃদ্ধ লোকটার গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। বৃদ্ধ লোকটা থাপ্পড় খেয়ে মাথা নিচু করে রয়েছে। পেয়েছিস তোর ভাড়া? এবার খুশি? যত সব ফকিন্নির দল। কথাটা বলে আমি আমার বান্ধবীর নিয়ে হাঁটা দিই, আর লোকটি সেখানেই দাঁড়িয়ে থাকে। আমি হাঁটতে হাঁটতে চারিদিকে একবার মুখ ঘুরিয়ে নিলাম, আর দেখতে পেলাম অনেকেই আমার কাহিনী ভালো করে চোখ ভরে দেখছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। কিছু দূর যেতেই একজন পেছন থেকে আমাকে ডাকলো, এই যে শুনছেন? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। কি হয়েছে? আপনি ওনাকে এভাবে থাপ্পড় মারলেন কেন? ওর কত বড় সাহস! ও আমার কাছে ভাড়া চেয়েছে তাই থাপ্পড় মেরেছি। আপনি কে যে মানুষ আপনার কাছে তার কষ্টের টাকা চাইলে তাকে না দিয়ে উল্টো থাপ্পড় মারবেন? এই তুই কে রে? হ্যাঁ, কে তুই যে আমাকে এত প্রশ্ন করছিস? জানিস আমি কে? আমি তোর সাহস দেখে অবাক হচ্ছি। আমার মতো একজনকে কিনা তুই প্রশ্ন করছিস? কত বড় সাহস! ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলাম। আমি কি তোর জানতে হবে না? তুই কে তাও আমার জানতে হবে না? তুই যে কেমন বাবা মার মেয়ে তা আমার বোঝা হয়ে গেছে। আর কিছু না বলে রাগী দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। আমার দিকে এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। যদি ভালো চাস তাহলে দ্রুত ওনার ভাড়া দিয়ে দে, আর যদি না দিস তাহলে তোর গেলে আরেকটা থাপ্পড় পড়তে দেরি হবে না। আরোহী তাড়াতাড়ি ব্যাগ থেকে টাকা দিয়ে দিল। দেখে নিব তোকে। আমাকে দেখতে আসলে তোর কপালে খারাপ কিছুই জুটবে। সাগরের কথা শুনে আমি কিছু সময় পেছনে তাকিয়ে রাগী দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকেই আমার দিকে তাকিয়ে হাসছে। এতে আমি আরো বেশি অপমানিত বোধ করলাম। তারপর অন্য একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসি। কলেজে এসে একটা গাছের নিচে বান্ধবীদের নিয়ে বসলাম। রাগে তখনও আমার শরীর জ্বলছিল। বারবার মনে হচ্ছিল যদি ছেলেটাকে হাতের কাছে পেতাম তাহলে মেরে ফেলতাম। আমি তখনও সাগরের নাম জানতাম না, কারণ কিছুদিন আগেই আমরা এই শহরে এসেছিলাম। আমার রাগের কারণ ছিল 2টা। 1, সাগর আমাকে মাঝ রাস্তায় থাপ্পড় মেরে অপমান করেছে। 2, সাগর একদম সাধারণ পোশাকে ছিল, যাকে আমরা সাধারণ খ্যাত বলে থাকি। সাগর সেই অবস্থায় ছিল, আর একটা খ্যাত ছেলে আমার মতো স্মার্ট মেয়েকে থাপ্পড় মেরেছে ভাবতেই আমি আরো বেশি অপমানিত বোধ করেছিলাম। আরোহী, তুই ছেলেটাকে তখন কিছু বললি না কেন? একটা খ্যাত ছেলে শেষ পর্যন্ত তোর মতো একটা স্মার্ট মেয়ের শরীরে হাত তুললো, তার ওপরে আবার মাঝ রাস্তায়, আর তুই চুপ করে সবকিছু শুনে চলে আসলি। এটা কি ভাবা যায়? কি?
তোরা কি সত্যি বলছিস শেষ পর্যন্ত একটা ক্ষেত নাকি আরোহীর মতো মেয়েকে থাপ্পড় মেরেছে? হ্যাঁ। নীলিমার বাচ্চা হাসা বন্ধ কর, নাহলে ঘুষি মেরে তোর দাঁত ভেঙে দেব। তুই আর ওকে কি মারবি? যাকে মারার দরকার ছিল তাকেই তো মারতে পারিস না। আমি চুপ হয়ে যাই আর মনে মনে সাগরের উপর আমার রাগটা আরো বেশি করে বাড়তে থাকে। সেই সময় ওদের কথাগুলো আগুনের উপরে ঘি ঢালার মতো কাজ করছিল, যা আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পেরেছি। আমি যখন রাস্তার কথাগুলো মনে করে ভেতরে ভেতরে রাগে ফুঁসছিলাম, ঠিক তখনই আবার রিয়া আমাকে ডাক দিল। আরোহী, ওইদিকে দেখ, কে আসছে। কে আসছে? নিজে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। আমি কিছু না বলে রিয়ার ইশারা করার দিকে তাকিয়ে আরো বেশি রাখতে লাগলাম, কারণ ওই দিক দিয়ে ওই অসভ্য ছেলেরা আসছে। রিয়া, ওই খ্যাটটা কে রে? এই তো সেই ক্ষেত যে আরোহীকে থাপ্পড় মেরেছে। ইস, শেষ পর্যন্ত এটার কাছে মার খেয়েছে। ইয়াথু, আরোহী তুই এখনো এখানে বসে রয়েছিস কেন? যা গিয়ে প্রতিশোধ তোল। না, এখন না, আগে ওর সম্পর্কে সবকিছু ভালো করে জেনে নেই তারপর। আচ্ছা। তারপর আমরা সবাই ক্লাসে চলে যাই। কিছু সময়ের মধ্যে শিক্ষক আসে, ক্লাস শুরু হয়। প্রথম দিন, তাই শিক্ষক সবার সাথে পরিচিত হয়। শিক্ষক সাগরের কাছে যাওয়ার পর জানতে পারি ওর নাম সাগর, এখানকার চেয়ারম্যানের ছেলে। তখনই রিয়া আমার পাশে থেকে বলে, ও তাই তো বলি, এমন একটা খ্যাত তোর গায়ে হাত তুললে কি করে? চেয়ারম্যানের ছেলে, তাই তো তোর গায়ে হাত তোলার সাহস পেয়েছে। আজকে তো শুধু হাত তুলেছে, না জানি কালকে থেকে আরোহীর সাথে ওই ওই ক্ষেতটা কি করবে। ও আমার সাথে কিছু করার আগেই আমি ওর সাথে অনেক কিছু করব। কি করবি তুই? যখন করব তখন তুই নিজেই দেখতে পারবি। তারপর আমরা ক্লাস করে যার যার বাড়িতে চলে যাই। আমি বাড়িতে এসে পরিকল্পনা করতে থাকি সাগরকে জব্দ করা যায় কি করে। কিছু সময় ভাবার পর একটা ভালো বুদ্ধিও পেয়ে যাই। পরে সিদ্ধান্ত নেই কালকে কলেজে গিয়ে বুদ্ধিটা প্রয়োগ করব। দেখতে দেখতে পরের দিন চলে আসে। আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তাড়াতাড়ি কলেজে চলে যাই। কিন্তু কলেজে গিয়ে দেখি আগে থেকেই জয়, রাজু, সিয়াম আর রিয়াদ সাগরের সাথে ফাজলামি করছে। সাগরকে খ্যাত ফকিন্নি বলে খ্যাপাচ্ছে, কিন্তু সাগর ওদের কথার জবাব না দিয়ে উল্টো মাথা নিচু করে রয়েছে। জয় এবং বাকিরা তখনও সাগরের বন্ধু হয় নাই, তাই ওরা এমন করছে। সাগরের এমন খ্যাপানো দেখে আমার ভালোই লাগছিল, তাই আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে দেখতে থাকি আর আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি। কিন্তু কিছুতেই সঠিক সময়টা পাচ্ছিলাম না। অবশেষে ক্লাস শেষ হওয়ার পর আমি সঠিক সময়টা পেলাম আর আমার পরিকল্পনা মতো কাজ করতে শুরু করলাম। ক্লাস শেষ হওয়ার পর আমি লক্ষ্য করলাম সাগর দরজা দিয়ে বের হচ্ছিল। আমি তাড়াতাড়ি আমার ব্যাগ গুছিয়ে দরজা দিয়ে বের হতে লাগলাম আর নিচে ইচ্ছা করে সাগরের গায়ে ধাক্কা দিলাম। এমন একটা ভাব করলাম যাতে সবাই বোঝে সাগর আমাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি নিজেকে সামলে নিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় সাগরের গালে বসিয়ে দিলাম আর বলতে লাগলাম, মেয়ে দেখলে খালি ধাক্কা দিতে মন চাই, তাই না? অসভ্য ছেলে কোথাকার। সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। খ্যাতের বাচ্চা খ্যাত, তোর সাহস তো কম না? ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার মুখে মুখে তর্ক করছিস। এখন আবার মুখে কুলু পেতে রইলি কেন? আপনিই তো বললেন যাতে আপনার মুখের উপর কথা না বলি। আরোহী, দেখছিস ওর কত বড় সাহস? এত কিছু হয়ে যাওয়ার পরেও তোর সাথে কথা বলার সাহস দেখায়। তাই তো দেখছি। এর একটা বিহিত করতে হবে, না হলে না জানি কালকে কি করবে। হ্যাঁ, কি করা যায় বলতো? আমি বলি কি, ওকে কান ধরে এখান থেকে গেট পর্যন্ত নিয়ে যা। বুদ্ধিটা খারাপ না, চল ওইটাই করি। ওই খ্যাত, কান ধরে এখান থেকে যা। আমি পারবো না। কি বললি তুই? আমার মুখের উপর কথা? তুই কান ধরে গেট পর্যন্ত যাবি নাকি সবার হাতে মাইর খাবি? জানিস তো একটা মেয়েকে ইচ্ছে করে ধাক্কা দেওয়ার পরিণাম কি হতে পারে? কিন্তু আমি তো ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি। তোর কি মনে হয় তুই এইটা সবার সামনে বলবি আর আমি সবাই তোর কথা বিশ্বাস করে নিব? এইটাই যদি মনে করে থাকিস তাহলে তুই ভুল ভাবছিস। এখনো সময় আছে, এখান থেকে কান ধরে চলে যা, না হলে বাকিটুকু আর বলতে হলো না। সাগর তার আগেই মাথা নিচু করে কান ধরে কলেজ গেট পর্যন্ত যেতে লাগলো। আমাদের ঝগড়া এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছিল সবাই অবাক হয়ে গেছিল।
আর সবাই হয়তো ভাবছিল সামান্য একটা ধাক্কার জন্য আমি কেন সাগরকে এমন শাস্তি দিলাম। কিন্তু সবাই তো জানে না সাগরকে আমি কোন ভুলে শাস্তি দিচ্ছি। সবাই না জানলেও সাগর হয়তো নিশ্চয়ই জেনে বা বুঝেই গিয়েছিল কেন আমি ওর সাথে এমন করছি। সে যাই হোক, সাগর মাথা নিচু করে কান ধরে গেটের দিকে যাচ্ছে আর তা দেখে সবাই সাগরের উপরে হাসছে। দৃশ্যটা দেখে আমার যে কী আনন্দ হচ্ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। এরপর থেকে প্রতিদিন সাগর কলেজে আসলেই ওর সাথে কোনো না কোনো কিছু নিয়ে ঝগড়া করতাম। কারণে অকারণে সবসময় সাগরকে মারতাম আর সাগর সবসময় চুপ করে সব কিছু সহ্য করে নিত। কেন করতো তা আমি জানি না, কিন্তু ওকে দেখতাম সবসময় কলেজে এসে একা একা থাকতো, কারোর সাথে মিশতো না, শুধু কলেজে আসতো আর ক্লাস করে চলে যেত। আর মাঝে মাঝে আমরা জয়রা ওর সাথে ফাজলামি করতাম, দুষ্টুমি করতাম, সবসময় ওকে বিভিন্নভাবে মারতাম, তবুও সাগর মুখ বুজে সব সহ্য করত। সাগরের সাথে এমন খারাপ ব্যবহার করে কেন জানি মনে একটা পিশাচি মজা পেতাম। কিন্তু আমার মজা বেশি দিন স্থায়ী হলো না, কারণ কিছুদিন পরেই দেখলাম সাগরের সাথে জয় এবং বাকিরা হাসতে হাসতে ক্লাসে আসছে। এইটা দেখে পূজা আমাকে বলল, আরোহী ওই দেখ, আজকে জয় আর ওর বন্ধুরা ক্ষেতটার সাথে কথা বলতে বলতে ক্লাসে আসছে। হ্যাঁ দেখছি। আমার মনে হয় ওরা খ্যাতটার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আমারও তাই মনে হয়। আরোহী, তার মানে কি বুঝতে পারছিস তো? খ্যাতটাকে জ্বালানোর এক দল কম হয়ে গেল। হ্যাঁ। এখন তাহলে কি করবি? একটু ভেবে নেই, তারপর দেখি কি করা যায়। আচ্ছা। তারপর আমরা ক্লাস করতে থাকি, কিন্তু আমার মন সবসময় এইটাই ভাবছিল কিভাবে ওদের বন্ধুত্ব ভাঙা যায়। কিছু সময় ভাবার পর একটা বুদ্ধিও পেয়ে গেলাম আর ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। সাগর, জয় এবং বাকিদের রেখে বাড়িতে চলে গেলাম। এই সুযোগ আমি আমার বান্ধবীদের নিয়ে জয় এবং বাকিদের কাছে গেলাম। কিরে জয়, আজকে দেখলাম নতুন বন্ধু বানিয়েছিস। হ্যাঁ বানিয়েছে, এতে তোর কোনো সমস্যা আছে নাকি? আমাদের সমস্যা নেই, কিন্তু তোদের জন্য আফসোস হচ্ছে। আফসোস হওয়ার কারণ? ঠিক আফসোস না, কিন্তু তোদের ওপর মায়া হচ্ছে। কেন? তোদের চয়েস এত খারাপ তার জন্য। আমাদের চয়েস খারাপ এটাই তোকে বললো। কে আর বলবে, আমরা তো নিজের চোখেই দেখলাম। দেখ আরোহী, যা বলার সরাসরি বল। তোর এই ঘোরানো পেঁচানো কথা শোনার মতো সময় আমাদের কাছে নেই। কি আর বলবো, তোরা শেষ পর্যন্ত কিনা একটা খ্যাতের সাথে বন্ধুত্ব করলি। ওর সাথে বন্ধুত্ব কিভাবে করলি তোরা? তোদের কি একটু ঘৃণা লাগলো না? ওর সামনে গেলেই তো আমার বমি আসে, আর তোরা কিনা ওর সাথে বন্ধুত্ব করলি। তোর তো সাহস কম না, তুই আমার গালে থাপ্পড় মারিস। এখন তো মাত্র থাপ্পড় মেরেছি, এরপর যদি কোনোদিন ওই মুখ দিয়ে সাগরের নামে খারাপ কথা বলতে শুনি তাহলে তোর জিহ্বা টান দিয়ে ছেড়ে নেব। শুধু তাই নয়, তোকে যদি সাগরের সাথে খারাপ কোনো ব্যবহার করতে দেখি তাহলে তোর কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না, কথাটা মাথায় রাখিস। জয় আমাকে এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল। বাহ বাহ, খ্যাতটার সাথে বন্ধুত্ব করে ওদের দেখি একদিনেই ব্যবহার পরিবর্তন হয়ে গেল। তাই তো দেখছি। না জানি এই খ্যাতটার সাথে চলে সামনে ওরা আরো কি কি করবে। আরোহী, তুই চুপ করে গেলে কেন? কিছু বল। আমি আর সেদিন ওদের সাথে কথা না বলে বাড়িতে চলে আসলাম। এদিকে সেদিনের রাস্তার অপমান, তার উপর আজকে জয় আর ওর বন্ধুদের থাপ্পড় আমার রাগটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। বারবার সব কিছুর জন্য সাগরকে দোষাতে শুরু করেছিলাম, তাই মনে মনে ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা বুদ্ধি বের করলাম। পরের দিন কলেজে যাওয়ার পর আমার বন্ধুরা আমাকে ধরলো। কি রে আরোহী, কালকে কিছু না বলেই চলে গেলি কেন? ভালো লাগছিল না তাই। খ্যাতটার সাথে কি করবি কিছু ভেবেছিস? হ্যাঁ। তা কি ভাবলি? দেখতে থাক, তাহলে তোরা নিজেরাই জানতে পারবি। আরোহী, তোকে একটা কথা বলি শোন। কি কথা? সাগরের সাথে তুই এই পর্যন্ত যা করেছিস তা যথেষ্ট হয়েছে, আর নতুন কিছু করিস না। না হলে কি? নয় তার পরিণাম হয়তো ভালো হবে না। তুই আমাকে হুমকি দিচ্ছিস? না, আমি তোকে হুমকি দিচ্ছি না, আমি শুধু তোকে সতর্ক করে দিচ্ছি। আমাকে সতর্ক করতে হবে না, আমি জানি আমি কি করছি।
আর আমি এও জানি এর পরিণাম কি হতে পারে। সেদিন আমি আর নীলিমার কথা না শুনে সাগরের সামনে চলে গেলাম। সাগর, জয় এবং বাকিদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সাগর, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোর আবার সাগরের সাথে কি কথা থাকতে পারে? তুই কি আবার সাগরকে অপমান করতে এসেছিস? তোরা একটু থাম তো, আগে তো শুনতে দে উনি আমাকে কি বলতে এসছে। কি আর বলবে, নিশ্চয়ই তোকে আবার অপমান করতে এসেছে। তোরা বিশ্বাস কর, আমি সাগরকে অপমান করতে আসি নাই। তাহলে কেন এসেছিস? আমি সাগরের কাছে ক্ষমা চাইতে এসেছি। কিসের জন্য? এতদিন ওর সাথে যত খারাপ ব্যবহার করেছি তার জন্য। সাগর, ওর কথা বিশ্বাস করিস না। এটা নিশ্চয়ই ওর নতুন কোনো চাল, না হলে যে মেয়ে কাল